পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করে দেয়া সেই নির্দিষ্ট সীমানার ভেতরে। জামাত ইসলাম নাকি 162 থেকে 188টি আসন পেতে মরিয়া এবং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং ছলে বলে কৌশলে এই 162 থেকে 188টা আসন তারা যেভাবে হোক নেবেই। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নির্বাচনের ঠিক আগ মুহূর্ত। আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত, সবকিছু স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা। তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন একটি দায়সারা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, নোবেলজয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়েই দিন পার করবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র আঁচ করতে পারছেন না। পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করে দেয়া সেই নির্দিষ্ট সীমানার ভেতরে। অনেকে একে বলছেন ফাঁদ, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। শব্দ যাই হোক, বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলব, বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের সেই মাস্টার প্ল্যান যা দেখে রীতিমতো ভিমরি খাচ্ছে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো। এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ডক্টর ইউনূসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ মনে করেছিলেন, তারা এখন এক বড় ধাক্কা খাচ্ছেন। তিনি নিজেকে এমন এক কঠিন জিনিস হিসেবে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারো নেই। এটা কোনো ব্যক্তিগত ক্ষমতা লড়াই নয়, বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিজম আবার ফিরে আসবে কিংবা ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করা যাবে, তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। আর এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে ক্ষান্ত হননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের বৈদেশিক নীতিতে আসা বিশাল পরিবর্তন। ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন, তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছি আগামী 9 ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা নজির মেলা ভার। এর মানে অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তি স্থাপন করেছেন। এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি কেবল ব্যবসার খাতিরে নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। যারা মনে করেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে, তারা এখন ডক্টর ইউনূসের এই দূরদর্শী চালে পুরোপুরি কুপোকাত। ডক্টর ইউনূস যে কেবল আন্তর্জাতিক মহলেই তার প্রভাব বিস্তার করেছেন তা নয়, দেশের ভেতরেও তিনি এক শক্ত অবস্থান তৈরি করেছেন। বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরে দখল নেবে এবং পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। শর্ত স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। এমনকি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন জরুরি সভা ডেকে যেভাবে সমস্যার সমাধান করেছেন, তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই, বরং একটি পরিষ্কার ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান। সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনূস এক অনন্য পথ বেছে নিয়েছেন। আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁক ফোকর আছে যা অতীতে স্বৈর শাসকরা ব্যবহার করেছেন, কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য, তাই সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি।
এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল। এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান, তবে আপনাকে ডক্টর ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে। আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন, তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে। অর্থাৎ 1972 সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন, তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে। এটি কেবল আইনের খেলা নয়, এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এত অসহায়। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া, কিন্তু তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে বাসনা লালন করছে, ডক্টর ইউনূসের তৈরি করা ছাঁচ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত। তারা ইউনূসের লেগাসি বা উত্তরাধিকার বহন করতে রাজি, কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে। কারণ ডক্টর ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন, তাতে রাজনৈতিক দলগুলোর চাবিকাঠি আর কেবল তাদের হাতে থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই রূপরেখার বাইরে যাওয়া মানেই হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া। ডক্টর ইউনূস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটতে হবে। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় একের পর এক মামলা রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে, তাও এই ধারাবাহিকতার অংশ। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ চান না যে ভবিষ্যতে কোনো সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া ধামাচাপা দিক। তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করতে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু হটার কোনো পথ নেই। এটাই মূলত সেই ফাঁদ যা কেবল অপরাধীদের জন্য নয়, বরং আগামী দিনের সম্ভাব্য স্বৈর শাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা। আপনি চাইলেই আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না। এই নৈতিক এবং আইনি দেয়ালটি ডক্টর ইউনূস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন। বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক চমৎকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। তিনি জানেন যে দেশের ভেতরের রাজনৈতিক শক্তিগুলো তাকে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছে, তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এমন বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সবশেষে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন, বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার প্রতিটি পদক্ষেপ, তা সে চট্টগ্রাম বন্দর রক্ষা হোক, এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি, সবই একটি বৃহৎ লক্ষ্যের দিকে পরিচালিত। সেই লক্ষ্যটি হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর এক নায়ক হতে পারবে না। আপনি একে ইউনূসের ফাঁদ বলতে পারেন কিংবা বলতে পারেন জাতির মুক্তির সনদ, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পরবর্তী সরকার চাইলেই এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে না। তাদের হাত পা বাঁধা থাকবে জনগণের আকাঙ্ক্ষার সাথে, স্বচ্ছতার সাথে এবং ন্যায় বিচারের সাথে। এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর। ডক্টর ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ক্ষমতার দাপট ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভোল পাল্টে দেওয়া যায়। যারা হালকাভাবে ভেবেছিলেন, তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কঠিন জিনিস ইউনূস আসলে কি জিনিস। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী। আর এই পুরো চিত্রনাট্যের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সামনে এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি, যা উপেক্ষা করার সাধ্য কারণেই। ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের কথা। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ভারতের পত্রিকার আবার কথা বিশ্বাস কি? এটা তো আমরা জানতে পারি যে আসলে ভারত কি ভাবতেছে, ভারতের মনের কথা কি, এবং ভারত যেটাকে মোটেও পজিটিভলি নিচ্ছে না, এটা কিন্তু এই কলাম পড়লেই বোঝা যায়। মানে আনন্দবাজার ইঙ্গিত দিচ্ছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, আবার বলতেছে যে জনগণের ভোটে না, কিন্তু জামাত ক্ষমতায় আসবে ছলে বলে কৌশলে, নির্বাচনকে ম্যানিপুলেট করে। জনগণের ভোটে কিন্তু আসবে না জামাত, এবং জামাতের অনেক বদনাম করেছে, যেটা ভারতীয় পত্রিকার পক্ষে খুবই স্বাভাবিক, কারণ তারা চায় না আসলে জামাত ক্ষমতায় আসুক। ওই যে নামের শেষে ইসলাম আসছে এবং কোন দল ক্ষমতায় আসুক, এটা ভারত চায় না। সুতরাং তারা মনে খুব কষ্ট নিয়ে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এবারের নির্বাচনে জামাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এটাও বলেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। তো আমরা এর মাধ্যমে জানতে পারবো যে আসলে ভারতের আসলে অবস্থান কি জামাতকে নিয়ে। তো শিরোনাম দিয়েছে, নীরবেই নির্বাচনের গুটি সাজিয়ে চলেছে জামাত। লিখেছে, নির্বাচনে জেতার জন্য জামাত বিশেষ কৌশলের আশ্রয় গ্রহণ করেছে। কি সেই বিশেষ কৌশল? জামাত একটা নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে ভোটারদের তথ্য সংগ্রহ করতেছে, এবং ভোটের দিনে জামাত বিশেষ প্রস্তুতি নিয়ে ওই ভোটারদেরকে ধরে ধরে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোর করে জামাতে ভোট দেওয়া হবে। এবং যেই প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, এদেরকেও নাকি জামাত ম্যানেজ করে ফেলেছে, এবং প্রশাসনের বেশিরভাগই নাকি জামাতের অনুগত। আমরা তো জানতাম যে প্রশাসনের বেশিরভাগই বিএনপির অনুগত, এখন আনন্দবাজার বলতেছে প্রশাসন নাকি জামাতের অনুগত। জামাত ইসলাম প্রশাসনকে কবজায় নিয়ে নিয়েছে, এবং বলা হয়েছে যে বিশেষ বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে সহযোগিতা করবে। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে নির্বাচনে জিততে সহায়তা করবে। আরো বলেছে, জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেছে
তাদের কাছে রিকোয়েস্ট করতেছে, তাদের হাত পা ধরতেছে, ধরবে, এটা তো আর অবৈধ কিছু না, তাই না? আবার বলতেছে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরিব ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে এবং এইসব মোবাইল নাম্বারে পরে হয়তো টাকা পয়সা দিবে। সুতরাং ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট টেনে নিতেই জামাত মূলত এসব করতেছে। আরো বলতেছে যে জামাত 162 থেকে 188টি অগ্রাধিকার ভিত্তিক আসনে প্রচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা খরচ করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক এলাকার ভোটার অন্য এলাকায় হস্তান্তর করতেছে। যেমন আনন্দবাজার বলতেছে, মনে করেন যে ঢাকা 1 আসন, জামাত জানে যে ঢাকা 1 আসনে তারা কোনোভাবেই জিততে পারবে না। সুতরাং ঢাকা 1 আসনের যে ভোটারগুলো আছে অল্প হলেও আছে যারা জামাতকে সমর্থন করে, তাদেরকে ঢাকা 1 থেকে ঢাকা 8-এ ট্রান্সফার করেছে। মনে করেন ঢাকা 8-এ জামাত বিএনপির ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছু সংখ্যক ভোট বেশি পেলেই জামাত জিতে যায়। সুতরাং জামাতে ইসলাম ঢাকা 1 থেকে জামাত সমর্থিত ভোটারদেরকে নিয়ে ঢাকা 8-এর ভোটার বানিয়েছে। তো এইরকম করে নির্বাচনের অনেক আগেই জামাত এসব প্ল্যান করে এক এলাকার ভোটার আরেক এলাকায় নিয়েছে যাতে তারা নির্বাচনের সুবিধা পায় এবং তারা ভোটে জিতে আসতে পারে। এটা আনন্দবাজার বলতেছে। প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা খরচ করতেছে। এটা অতিরঞ্জিত, আমার বিশ্বাস হয় না। শুধু তাই না, তারা যে শরিক দল, জোট শরিক দল এনসিপি, এবি পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, এদেরকেও তারা প্রচুর টাকা দিচ্ছে। আনন্দবাজার বলতেছে যে ভোটের দিন জামাত আরেকটা কৌশল নিবে। আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়, আপনারা শোনেন। আনন্দবাজার বলতেছে ভোটের দিন ভোট কেন্দ্রের লাইনে, মানে ভোট দেওয়ার জন্য লাইন পড়ে না, সেই ভোট কেন্দ্রের লাইনে জামাতের কর্মীরা দাঁড়িয়ে পড়তে পারেন। দাঁড়িয়ে তারা সামনেও যাবেন না, পিছনেও যাবেন না, দাঁড়িয়ে থাকবেন যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয় বা ধীরগতি হয়। ফলে বিএনপির লোকে সে আর ভোট দিতে পারবে না, পরে তো ভোটের সময় শেষ হয়ে যাবে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বলতেছে যাতে বিএনপির ভোটাররা ভোট দিতে লাইনে ঢুকতে না পারে, অথচ ভোট গ্রহণের সময় কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে অলরেডি। আবার বলতেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাত সমভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারায় জামাতের 15 থেকে 20 জন কর্মী থাকবেন। আবার বলতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিসি, এসপি, ওসি বেশিরভাগ নাকি জামাতের সমর্থক। এটা নাকি ইউনূস সরকার সাজিয়েছে যাতে প্রত্যেকটা থানায় থানায় জামাত সমর্থিত ওসি, ডিসি, এসপি এরা থাকে। এটা নাকি ইউনূস সরকারেরই প্ল্যান। আবার বলতেছে জামাত ইসলামী স্কুল ম্যানেজিং কমিটিতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে। সাধারণত ভোট কেন্দ্র কিন্তু স্কুলেই হয়, তাই না? তো যেসব স্কুলে ভোট হবে সেই ভোট কেন্দ্র নাকি ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণে থাকে। ফলে এই জামাত সমর্থিত স্কুল ম্যানেজিং কমিটি প্রিজাইডিং এবং পুলিং অফিসারকে প্রভাবিত করে ভোটটা অন্যায়ভাবে জামাতের দিকে নিয়ে আসতে পারে। ভাবতে পারেন মানে কোন দেশে বাস করতেছে? এটা কি ভারতের ভোট নাকি? আবার বলতেছে বিশেষ একটি বাহিনীর বড় অংশে জামাতের প্রভাব রয়েছে, মানে সেনাবাহিনীর কথা বলতেছে আর কি, যদিও নাম বলে নাই। ওই বাহিনীর যশোর ও রংপুর এলাকার শীর্ষ কর্মকর্তারা জামাতকে ভোট দিতে সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন। এই যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টে নাকি ওই সব সেনাবাহিনীর বড় কর্মকর্তারা আছে, তারা ওইসব এলাকার লোকদেরকে বলতেছে তোমরা জামাতকে ভোট দিবা। অথচ আমি কিন্তু এরকম কখনো শুনি নাই, এরা বলতেছে। আবার খুলনার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও চাপ দেওয়া হচ্ছে, যদিও খুলনায় জামাত খুবই স্ট্রং। তারা এই কলামে কিছু কিছু বিশ্লেষকের কমেন্ট নিয়েছে, কিন্তু একজন বিশ্লেষকেরও নাম প্রকাশ করেনি, মানে ওই যে অসমর্থিত সূত্র, বিশ্বস্ত সূত্র ইত্যাদি ইত্যাদি আর কি। আনন্দবাজার আরো বলতেছে এই ভোটে জিতার জন্য বহুদিন ধরেই দাবার গুটি সাজিয়েছে জামাত এবং বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত তখন নিঃশব্দে এভাবে কাজ করে গিয়েছিল জামাত এবং এভাবেই জামাত মাস্টার প্ল্যান সাজিয়েছে নির্বাচন জেতার জন্য। তখন বিএনপি আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত ছিল। আবার বলতেছে আওয়ামী লীগের 30 থেকে 35% 10% ভোটারও যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যান তাহলে বেশিরভাগ ভোটারই নাকি জামাতকে ভোট দিবেন। আমার তো বিশ্বাস হয় না। বিএনপির লোকেরা মির্জা ফখরুল সহ যেভাবে সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, আওয়ামী লীগের মামলা উঠে দিব, দল হিসাবে আবার গ্রহণ করবে। আবার একজন বলে যে ক্ষমতায় আসলে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিবে। আবার ভিপি নূর বলে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম, এরকম তো বলতেছে। জামাত তো এগুলো বলে না, তাই না? কিন্তু তারপরেও আনন্দবাজার মনে করে যে আওয়ামী লীগের সব ভোট নাকি জামাতি পাবে। এসব দিক দিয়েই তারা মনে করে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের সব ভোট যে বিএনপিতে যাবে তা কিন্তু না, বাট বেশিরভাগ ভোটই যাবে বিএনপিতে। একটা জরিপ হয়েছে সাম্প্রতিক সময়, সেখানে লিখেছে যে 48% আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে ভোট দিবেন আর সামান্য কিছু জামাতকে ভোট দিবেন আর বাকিরা ভোট কেন্দ্রেই যাবেন না। তাহলে এখানে দেখুন যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটগুলো কিন্তু বিএনপিতে যাবে, কারণ আওয়ামী লীগের সমর্থকরা মনে করেন যে একমাত্র বিএনপি ক্ষমতা এলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে, যেটা বার্তা সংস্থা রয়টার্সকে ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন গতকালকে যে শেখ হাসিনার পুত্রকন্যা ইচ্ছা করলে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। একটা ইঙ্গিত আছে যে বিএনপি ক্ষমতা আসলে হয়তো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। তো এইসব কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে ভোট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জামাতে যাবে। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের নামে জায়গায় জায়গায় যেসব মামলাগুলো, এসব মামলার বাদী কিন্তু বিএনপির লোক, জামাত কিন্তু মামলা করে নেই। হ্যাঁ,
তো কিছু কিছু আওয়ামী লীগের লোকদের আবার ক্ষোভ আছে বিএনপির প্রতি, তারা জামাতকে ভোট দিবে, বাট আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপি পাবে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক এখানে দেখলেন যে ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ম্যানিপুলেট করে, মানে অবৈধভাবে, মানে আনন্দবাজারের মতে কি অবৈধভাবে 162 থেকে 188টি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে। যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই, বাট জামাত ইসলামের উত্থান দেখে আনন্দবাজারি ওদের এই যে এই উদ্বেগ, আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি, এটা ভালো লাগতেছে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।